আসসালামু আলাইকুম। ইতিহাসের কখনো কখনো এমন সময় আসে যে এক একটি মিনিটের ব্যাপ্তি, গভীরতা, ঘনত্ব হাজার বছরকে ছাড়িয়ে যায়। আমাদের জীবনে ২০২৪ সালে জুলাই এবং আগস্ট মাসটা এরকমই একটি সময়। আমাকে যখন এই সময়টি নিয়ে কেউ বিচ্ছিন্নভাবে মন্তব্য করতে বলেন, তখন আমি একটু হলেও বিরক্তি প্রকাশ করি। আমার কাছে মনে হয় যে মহাসমুদ্রে কোনো তথ্য তলাশ না করে মন্তব্য করা অনেকটা প্রাতরাশ সারার এক ঘটি জল দিয়ে। এই কথাগুলো বলতে পারেন আমি অনুকরণ করেছি অথবা নিয়েছি বেহাত বিপ্লব ১৯৭১ সাল এই বইটি থেকে, যেটি সম্পাদনা করেছেন সলিমুল্লাহ খান স্যার। অবশ্যই সেখানে ২০২৪ সাল নিয়ে বলা নেই, বরং সেখানে ওই ২০২৪ সালের অংশে লেখা আছে ১৯৭১ সাল। তো আজকের এই আলোচনাটি আমি কোনো বই পর্যালোচনা হিসেবে দেখতে চাচ্ছি না অথবা বলতে চাচ্ছি না, বরং এই বইটির মাধ্যমে আমি ২০২৪ সালের যে জনগণ অভ্যুত্থান সেই জিনিসটাকে আমি পর্যালোচনা করতে যাচ্ছি অথবা দেখতে চাচ্ছি। আমি বুঝতে চেষ্টা করব আপনাদের সাথে যে কিভাবে আমরা এই বইয়ের আলোকে এই আন্দোলনকে অথবা এই বিপ্লবকে আমরা দেখতে পারি। দেখুন, বিপ্লব এবং বিদ্রোহ জিনিস দুটি একদমই আলাদা। আপনি যখন কোনো একটি বিষয় সংগ্রাম করে সেটার গুণগত পরিবর্তন আনেন, তখন সেটাকে আপনি বিপ্লব বলতে পারেন। এবং বেহাত মানে অবশ্যই হাতছাড়া হয়ে যাওয়া। আজকের এই পর্বে আমি মূলত ৩টি অংশ নিয়ে আলোচনা করব যে কিভাবে ছাত্র এবং জনগণ এই আন্দোলনে সংযুক্ত ছিল, এবং দ্বিতীয়ত যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে এই আন্দোলনের প্রেক্ষাপটকে আমি ১৯৭১ সালের সাথে মেলানোর চেষ্টা করব, এবং সেটির ১০টি সত্যর মাঝে ৬টি সত্য অন্তত আমি তুলে ধরবো। আমি অবশ্যই স্পয়েল করতে চাই না, এবং এই বই নিয়ে আমি একদম ওপেনলি সবকিছু বলতে চাই না। সেটি আমি আশা করি আপনারা পুরো বইটাই পড়বেন, এবং এই আলোচনার মাধ্যমে আপনারা আগ্রহ বোধ করবেন এই বইটি পড়ার। তো আমি শুরুতেই শুরু করতে যাচ্ছি এখানের একটি অংশ নিয়ে, যেখানে হচ্ছে ছাত্র জনতা নিয়ে আমাদের এখানে উল্লেখ করা আছে। যে দুটি প্রবন্ধ নিয়ে আমি প্রথমেই আলোচনা করব, সেটির লেখক আমার জানা মতে রণেশ দাশগুপ্ত। তো বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের গতি প্রকৃতি, এটি হচ্ছে একটি প্রবন্ধ। আরেকটি প্রবন্ধ হচ্ছে মুক্তি সংগ্রামের চিত্তভূমি। এখানে দেখুন, আমি বই থেকে সরাসরি পড়ছি যেন নির্ভুল থাকে যতটা সম্ভব। তো এখানে যে অংশটি এখানে উল্লেখ আছে আমি পড়ে বলি। নদীমাতৃক পূর্ব বাংলার একটি নতুন ধরনের নদী হচ্ছে ছাত্র আন্দোলন। এই নদী পূর্ব বাংলার মুক্তি আন্দোলনের প্রাণ। এখানে আরো লেখা আছে, ছাত্র সমাজ বরাবরই এই আন্দোলনের উদ্যোক্তা হিসেবে রয়েছে। এটি কিন্তু ১৯৭১ সালের সময় লেখা। দেখুন, এটা কিন্তু আমরা এখনো মেলাতে পারি যে কোনো বিপ্লব অথবা একটা বড় ধরনের পরিবর্তনে ছাত্রদেরই শেষ পর্যন্ত উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হয়, এবং তারাই সবসময় সবচেয়ে বড় অবদানটি অথবা তাদের আত্মত্যাগটি সবার আগেই থাকে। ছাত্র সমাজের পতাকাতেই পর্যায়ে পর্যায়ে শহীদের বুকে রক্ত ঢেলে আঁকা হয়েছে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের লক্ষ্যমাত্রা। দেখুন, একইভাবে আমাদের সময়েও যে ২০২৪ সালের যে আমরা জনগণ অভ্যুত্থানটি দেখেছি, সেখানে ছাত্রদের আত্মত্যাগী কিন্তু আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে যে বৈষম্যর বিরুদ্ধে আওয়াজ তোলা, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং প্রতিবাদ করা, রাস্তায় নেমে আসা। কিন্তু এখানে একটি বিষয় আসলে আরো লক্ষ্য করা উচিত, যে এই আন্দোলনটি কি পুরোপুরি ছাত্রদের বলা যায়? অন্য কারো কি অথবা অন্য পেশা শ্রেণীর মানুষের কি অংশগ্রহণ ছিল না? আমি এটি আসলে পুরোপুরি মানতে রাজি না। আমি নিজে ছাত্র, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখান থেকে আমি বলতে চাই যে এই গণ অভ্যুত্থানে আমাদের সকলের জনগণ, আমরা সকলেই সম্মিলিতভাবে অংশ নিয়েছি। তো এখানে এই যে দুটি শ্রেণী, বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী অথবা কৃষক শ্রেণী এবং ছাত্রদের কিভাবে সংযোগ হয়েছে, এই বিষয়টি নিয়ে এখানে উল্লেখ করা রয়েছে। এখানে অনেকটি এভাবে বলা রয়েছে যে এই যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রাম থেকে পূর্ব বাংলার স্বাধীনতা যুদ্ধে উত্তরণ, এটি কি ছাত্র সমাজ এবং জনগণের সম্পর্কের মধ্যে ভিতরে কোনো গুণগত পরিবর্তন ঘটেনি? নিপীড়িত শ্রমিক শ্রেণী এবং কৃষকদের সঙ্গে কি ছাত্র সমাজের চেতনাগত সম্পর্ক স্থাপিত হয়নি? এখানে দুটো প্রশ্ন করেছে, এবং এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। এখানে আমি আরো কিছু অংশ আমি পাঠ করতে যাচ্ছি যেন আপনারা আরো সহজে বুঝতে পারেন। পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের এটি বৈশিষ্ট্য, লোক অভ্যুদয়ের তরঙ্গ রাশি যখন প্রশমিত হয়েছে, তখনও শূন্যতার সৃষ্টি হয়নি। আপাত দৃষ্টিতে যখন ব্যর্থতা এসেছে, তখন প্রস্তুতি চলছে নতুন অভ্যুত্থানের। আপনারা এটাকে এভাবে মিলাতে পারেন যে দেখুন, আমাদের যখন ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল, তখন আমরা হয়তো ভেবেছিলাম যে আন্দোলনটা স্তিমিত হয়ে যাবে, কিন্তু আসলে একদিক দিয়ে যখন একটু সেটা স্তিমিত হচ্ছিল, তখন অন্য দিক দিয়ে ঢেউটা উঠছিল। আবার এটাকে এভাবে দেখতে পারেন, যখন আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, ১৭ই জুলাইয়ের মাঝে আমাদেরকে হল ত্যাগ করতে হয়েছিল, কিন্তু ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে সেই আন্দোলনকে আরো বেগবান করে। তো এই যে সকলের অংশগ্রহণ, এটি কিন্তু জনগণ অভ্যুত্থানেরই একটি লক্ষণ আমি বলতে পারি। এটা আমার রিফ্লেকশন, ইটস নট আ ফ্যাক্ট, বাট এটা হচ্ছে গিয়ে আমার একটা ওপিনিয়ন।
দেখুন এখানে আরো উল্লেখ রয়েছে পূর্ব বাংলার ছাত্র সমাজের নাগরিক উচ্চ বা নিম্ন মধ্যবিত্তের যে প্রাধান্য ছিল ইতিপূর্বে তা অক্ষুণ্ণ থাকলেও কৃষক সমাজ থেকে সোজাসুজি আসা ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ছাত্র আন্দোলন নতুন চিন্তার উপকরণ যোগ হয়েছে। এখানে লেখক রণেশ দাশগুপ্ত যেটি বলতে চেয়েছেন যে কৃষক শ্রেণী থেকে যারা পড়াশোনা করেছেন এবং শিক্ষিত হয়ে এসেছেন তারা কিন্তু ওই শ্রেণীর যে সংগ্রাম সেগুলো হচ্ছে তুলে ধরেছেন এবং ছাত্র এবং ওই শ্রেণীর মাঝে একটি সংযোগ স্থাপন করতে পেরেছেন, যার কারণে দেখা যাচ্ছে সেই আন্দোলনগুলি ছাত্রদের আন্দোলন শুধু ছাত্রদের অধিকার নিয়ে ছিল না, বরং জনগণের অধিকারেই পরিণত হয়েছিল। যে দাবি দেওয়া ছিল সেটা জনগণেরই একটা দাবি ছিল। আমরা এই ক্ষেত্রে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। ইটস ওয়ান ওয়ে টু ইন্টারপ্রেট দ্যাট। সো এখান থেকে আরো অনেক বিষয়গুলো বলছে, এগুলো বললে হয়তো আরো দীর্ঘ হয়ে যাবে। তবে এখানে যে উপসংহারটি উনি টেনেছেন সেটি হচ্ছে ছাত্র সমাজের বিকাশের ধারাটি পুরোপুরি বুঝতে পারলে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের বিপ্লবী চিত্তভূমি অনুধাবন করা যাবে অনায়াসেই। স্বাধীন শোষণমুক্ত বাংলা ছাত্র সমাজ এবং মেহনতি মানুষ উভয়েরই চিন্তা চেতনার ফসল। এবং আমিও সেটা একইভাবে অনেকটা বিশ্বাস করি যে ছাত্রদের যে উদ্যোক্তা অথবা উদ্যোগের মাধ্যমে কিন্তু আমাদের এই বিপ্লবটা শুরু হয়েছে এবং সফল হয়েছে সকলের অংশগ্রহণের মাধ্যমে। সো আমাদের কারো অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এটি গেল একটি অংশ, এবং আমরা এখন যে দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 10টি সত্য, যেটি মুক্তি সংগ্রামের গতি প্রকৃতি প্রবন্ধে আলোচনা করেছেন রণেশ দাশগুপ্ত। তিনি প্রথমেই উল্লেখ করেছেন 1947 থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, এবং সেই ঘটনার আলোকে 10টি সত্য তিনি উল্লেখ করেছেন এখানে। তবে আমি এই 10টি সত্যের 10টি উল্লেখ করব না, কারণ এখানে পুরোপুরি আসলে রিভিল হয়ে যাবে, বরং আপনারা নিজেরা পড়লে আর একটু বেটার অবভিয়াসলি। বাট আমি এটা আসলে এখানে বলতে চাচ্ছি এই কারণে যে অনেকের হয়তো পুরোপুরি পড়ার সময় নেই, তবে কিছু মূল অংশ যদি আপনারা জানেন তাহলে আপনাদের একটি বিষয় একটি পরিস্থিতি বুঝতে অনেকটা সহায়তা করবে। তো প্রথম যে সত্যটি এখানে উল্লেখ করা আছে সেটি হচ্ছে পূর্ব বাংলার গণ অসহযোগ এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ কোনো হঠকারী বিপ্লব অথবা সংগ্রামীর সৃষ্টি নয়। যে বৈপ্লবিক ঘটনার ধারায় অনিবার্যভাবে পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম সশস্ত্র মুক্তিযুদ্ধের রূপ পরিগ্রহ করেছে তা পূর্ব বাংলার সর্বস্তরে নিপীড়িত ও বঞ্চিত মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও অংশগ্রহণের মারফতই হয়েছে। আমার মনে হয় এটা সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো তৃতীয় শক্তির যারা হচ্ছে গিয়ে চায় যে এখানে একটা গণ্ডগোল সৃষ্টি হোক এরকম ছিল না, বরং আমাদের চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনটা সৃষ্টি হয়েছে। অন্তত আমি এই শব্দের সাথে এটা এভাবে মেলাতে পারি। দ্বিতীয় যে সত্যটি, পূর্ব বাংলার ছাত্র সমাজ জনগণের পুরোগামী হিসেবে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের পতাকাকে প্রথমাধি বহন করে নিয়ে এসেছে এবং বারংবার গণশিবির নির্মাণের দায়িত্ব বহন করেছে। আশা করি এখানে সকলেই সম্মত যে এই আন্দোলন ইভেন 1971 সাল অথবা এর আগে যতগুলো বড় ধরনের আন্দোলন হয়েছে অথবা মুক্তি সংগ্রামের যেই ধরনের ধাপ আমরা অতিক্রম করে এসেছি সেখানেই ছাত্ররাই ঝান্ডাবাহী ছিল। তৃতীয় সত্য, পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম বরাবরই একটা না একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে পেয়েছে। আমরা সবসময় কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধরে এগিয়েছে। ধরুন এবারকারও যে আন্দোলন সেটা মূলত কোটা বিরোধী আন্দোলনই ছিল। আমাদের বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আমরা কেউ প্রথমে এভাবে ভেবে দেখিনি যে সেটি আসলে সরকার পতনের অথবা স্বৈরাচার পতনের আন্দোলন হবে। তো আমাদের এক একটি ঘটনাক্রমেই কিন্তু আমাদের নতুন লক্ষ্যমাত্রা সৃষ্টি হয়েছে। তো আমি এটাকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি আমার রিফ্লেকশন থেকে, আমি এটা আমার থট আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। দেন পঞ্চম সত্যটি এখানে যে উল্লেখ রয়েছে, সংগ্রামী প্রগতিশীল ও বিপ্লবী দলগুলি মধ্যে বারবার মতদ্বৈধতা আত্মপ্রকাশ করলেও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সংগ্রামে এসব দল অনেকাংশে মতদ্বৈধতা কাটিয়ে উঠতে পেরেছে, এবং সেটি আমি আসলেই বেশ সত্য মূল্যে মনে করি। অন্তত আমি আমার আমি 71 দেখিনি, তবে 2024 সাল যেহেতু আমি দেখেছি, আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটাতে অংশগ্রহণ করেছি, আমি বলতে পারি যে এখানে অনেকেরই আমাদের মতানৈক্য ছিল, মতবিরোধিতা ছিল, তারপরেও আমরা একসাথে হয়ে একটি সফল বিপ্লব সংগঠিত করেছি। তো এখানে আরো যে দুটি সত্য যেটি আমি উল্লেখ করবো সেটি হচ্ছে শাসক চক্র মাঝে মাঝে গণযুদ্ধের মাঝে পশ্চাৎপরণ করলেও মূল্যগতভাবে পূর্ব বাংলায় জনগণের উপর আক্রমণের মাত্রা বৃদ্ধি করে এসেছে, এবং আমরা এখানে সবাই দেখে এসেছি যে হয়তো কোনো কোনো সময় একটু তাদের মাত্রা কমিয়ে নিয়ে এসেছে। বিশেষ করে ইন্টারনেট আসার পরে আমরা বুঝতে পেরেছি যে আসলে তারা কমায়নি, বরং তারা হচ্ছে অন্যভাবে সেটা বাড়ানোর চেষ্টা করেছিল। এছাড়া নবম সত্যটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে উল্লেখ সেখানে প্রমাণিত হয়েছে যে স্বৈরাচারী সামরিক শাসনের গণবিরোধী নিষ্পেষণ যন্ত্র জনগণের মনোবল বিন্দু মাত্র ভাঙতে পারেনি। জনগণ প্রতিক্রিয়ার পর্যায়গুলো পেরিয়ে এসেছে ছোটখাটো প্রশ্নে সংগ্রাম শুরু করে কিংবা খণ্ড খণ্ড দাবি আদায়ের সংগ্রামের সোপানে আরোহণ করে পৌঁছেছে গণবৈপ্লবিক অভ্যুত্থানে।
আশা করি এই জিনিসটা সবাই মেলাতে পেরেছেন যে আমরা শুরুতে এভাবে ভাবিনি যে আমাদের এক দফা দাবিতে আমরা এসে পড়বো, কিন্তু বিভিন্ন সময়ের দাবিতে অথবা প্রয়োজনে আমরা শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এই এক দফাতে এসে পৌঁছেছিলাম। তো এই বইয়ের যে আমি যে দুটি প্রবন্ধের কথা উল্লেখ করেছি সেটিকে আমি এইভাবে দেখছি, আমি বলবো না যে এটাই একটা ফ্যাক্ট, বাট ইটস ওয়ান ওয়ে টু ইন্টারপ্রেট দ্য সিচুয়েশন। ওকে, সো আশা করি আমরা এই বইটি পড়ার মাধ্যমে 1971 সালের পাশাপাশি আমরা 2024 সালকেও মেলাতে পারবো এবং বুঝতে পারবো যে কিভাবে একটি সিচুয়েশনকে অথবা এই ধরনের সময়কে পর্যালোচনা করা যায়। আমাদের মনে করতে হবে যে 1971 সালের আমরা পাকিস্তানিদের থেকে মুক্তি পেলেও আমরা প্রকৃত অর্থে মুক্ত হতে পারিনি আমাদের দাসত্ব মনোভাব থেকে। আমরা কারো না কারো আগ্রাসনের আক্রমণ হয়েছি, অথবা আমরা মাঝে মাঝে এমনও হয়েছে যে মনে করছি যে আমরা কোনো কিছু একটা করতে যাচ্ছি কিন্তু আমরা সেটা করতে পারছি না, কেউ না কেউ আমাদেরকে আটকে রেখেছে। আমাদের 1971 সালের যে বিপ্লবটি, যেটি এখানে বলছেন লেখক অথবা প্রাবন্ধিকরা যে বেহাত হয়ে গিয়েছেন, সেটাকে কিন্তু এখন আমাদের আবার নিজেদের হাতে আনতে হবে। আমাদের এই বিপ্লবটাও যেন হাতছাড়া না হয়, সেজন্য আমাদের এই ধরনের বই পড়ে আমাদের বিষয়টাকে পুরোপুরি বুঝতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেন আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়তে পারি। তো আজকের পর্বে এতটুকুই থাকছে। দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ব্যাখ্যা করার জন্য এই বই থেকে যে ভারত কি আদৌ বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে চেয়েছিল কিনা। তো আশা করি সকলের সাথে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।